খিলগাঁও মডেল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি ABM সাইদুজ্জামান, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, খিলগাঁও মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় 13 অগ্নিবীমা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অগ্নিবীমা কি, অগ্নিবীমার গুরুত্ব, অগ্নিবীমা কেন ক্ষতিপূরণের চুক্তি, অগ্নিবীমাপত্রের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ আবার অগ্নিবীমা কাকে বলে সেটা আলোচনা করব। তারপরে আমি কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করব। অগ্নিবীমা ইংরেজিতে বলা হয় ফায়ার ইন্স্যুরেন্স। অগ্নিবীমা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে প্রিমিয়ামের বিনিময়ে এক পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অগ্নি থেকে উদ্ভূত ক্ষতির ফলে অপরপক্ষকে তার নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের জন্য একটি নির্ধারিত সীমা পরিমাণ ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি প্রদান করে। তো এই সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে দুটি পক্ষ রয়েছে। একটি হচ্ছে বীমা গ্রহীতা আর অপর পক্ষ হচ্ছে বীমাকারী, অর্থাৎ প্রতিষ্ঠানকে বলা হয় বীমাকারী। তো বীমা গ্রহীতা প্রিমিয়ামের বিনিময়ে তার সম্পত্তির উপর যে ঝুঁকি রয়েছে, অগ্নিজনিত ঝুঁকি, এখানে অগ্নিজনিত ঝুঁকি, আর কোনো ঝুঁকি এখানে আসবে না। অর্থাৎ কোথাও আগুন লাগার কারণে আগুনের দ্বারা যে ক্ষতি হবে সেটাই হচ্ছে অগ্নিজনিত ঝুঁকি। আগুনের দ্বারা যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই হচ্ছে অগ্নিজনিত ঝুঁকি। অগ্নি থেকে উৎপত্তি, অর্থাৎ আগুনের দ্বারা যে ক্ষতি হবে সেই ক্ষতি পূরণ করার যে প্রতিশ্রুতি প্রদান করে সেটাই হচ্ছে অগ্নিবীমা। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার নির্দিষ্ট সম্পদের জন্য অগ্নি থেকে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি সেই ক্ষতি হয় তাহলে তার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রদান করে থাকে। বীমা গ্রহীতার নির্দিষ্ট সম্পত্তি অগ্নিজনিত কোনো ক্ষতি হলে সেই পরিমাণ ক্ষতি বীমাকারী প্রতিষ্ঠান দিতে প্রতিশ্রুতি প্রদান করে। তাহলে এই প্রতিশ্রুতি বীমা গ্রহীতা কিভাবে পায়? সে আজ যখন চুক্তি হবে সেটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সে সেই অধিকার লাভ করে। আর বীমাকারী প্রতিষ্ঠান যেহেতু আজ, অর্থাৎ বীমা চুক্তির দিনে প্রিমিয়াম গ্রহণ করে, এই প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার এই ঝুঁকি বহন করে ভবিষ্যতে কোনো ক্ষতির উদ্ভব হলে, এক্ষেত্রে হচ্ছে অগ্নিজনিত কোনো ক্ষতির উদ্ভব হলে সেই ক্ষতি পূরণের প্রতিশ্রুতি প্রদান করে। বীমা গ্রহীতা প্রিমিয়াম প্রদান করে, আর এই প্রিমিয়াম গ্রহণ করে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার যে নির্দিষ্ট সম্পদ, সেই নির্দিষ্ট সম্পদের যদি কোনো ক্ষতি হয় অগ্নিজনিত কারণে, তাহলে সেই ক্ষতি পূরণের প্রতিশ্রুতি প্রদান করে। তাহলে এই হচ্ছে দুপক্ষের দেনা পাওনা। অর্থাৎ বীমা গ্রহীতা আজ প্রিমিয়াম দিয়ে দেয়, ভবিষ্যতে কোনো ক্ষতি হলে সে বীমা দাবি করে এবং বীমাকারী প্রতিষ্ঠান তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই বীমা দাবি পরিশোধ করে। তাহলে বীমা গ্রহীতা চুক্তির দিন টাকা পরিশোধ করে, আর ভবিষ্যতে কোনো ক্ষতি হলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে সেই
ক্ষতিপূরণ দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অগ্নি বিমার বিভিন্ন গুরুত্ব পড়েছিলাম। আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি, শিল্প উন্নয়নে সহায়তা, নিরাপত্তা বোধ ও স্বস্তি প্রতিষ্ঠা, সচেতনতা সৃষ্টি, ঝুঁকি বন্টনে সহায়তা, কর্মসংস্থানে সহায়তা। অগ্নি বিমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। তোমরা জানো জীবন বিমাকে বলা হয় নিশ্চয়তা চুক্তি, আর অগ্নি বিমা হচ্ছে সম্পত্তি বিমা। এই সম্পত্তি বিমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। শুধুমাত্র কোনো ক্ষতির উদ্ভব হলেই সেখানে দাবি পরিশোধ করা হয়। ক্ষতির উদ্ভব হলেই দাবি পরিশোধ করা, অর্থাৎ ক্ষতি হলেই সেটা পূরণ করা হয়। এই জন্য এটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতি হলেই সেখানে পূরণ করা হয়। এই জন্য এটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। আমরা অগ্নি বিমাপত্রের প্রকারভেদ বলেছিলাম এবং এই প্রকারভেদ ভালো করে তোমাদের পড়তে বলেছিলাম, কারণ এই প্রকারভেদ থেকেই মূলত সৃজনশীল প্রশ্নটা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আজকের এই সৃজনশীল প্রশ্নে। আমরা এখানে দেখি কয়টি সৃজনশীল প্রশ্ন আজ আমরা করতে পারি। সৃজনশীল প্রশ্ন ভালো করে পড়তে হয়। যদি কেউ সৃজনশীল প্রশ্ন আনসার করতে চায়, প্রশ্নটি আগে ভালো করে পড়ে উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা সিনহা জুট ট্রেডিং কোম্পানি তাদের পাটসমূহ গুদাম বিমা করার জন্য অগ্রণী বিমা কোম্পানিতে গেল। সিনহা জুট ট্রেডিং কোম্পানি তাদের পাটসমূহ হবে না, এখানে একটু ভুল হয়ে গেছে, পাটসহ গুদাম বিমা করার জন্য অগ্রণী বিমা কোম্পানিতে গেল। বিমা কোম্পানি পাটসহ গুদাম, বিমা কোম্পানির এমডি চেয়ারম্যান সহ পরিচালক বৃন্দের জীবন বৃত্তান্ত ভালো করে জেনে নিতে চাইলেন। সিনহা জুট ট্রেডিং কোম্পানি তাদের পাটসহ গুদাম বিমা করার জন্য অগ্রণী বিমা কোম্পানিতে গেলেন। বিমা কোম্পানির অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে বিমাকারী প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে পাট কোম্পানি। এটা হচ্ছে পাট কোম্পানির কথা হচ্ছে। পাট কোম্পানির এই যে সিনহা জুট ট্রেডিং কোম্পানির এমডি চেয়ারম্যান সহ পরিচালক বৃন্দের জীবন বৃত্তান্ত ভালো করে জেনে নিতে চাইলেন। প্রয়োজনীয় আরও তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করলেন। সিনহা কোম্পানির কর্মকর্তা জনাব আমিন, সিনহা কোম্পানি অর্থাৎ এই কোম্পানির কর্মকর্তা জনাব আমিন এর আগে শিপিং কোম্পানিতে চাকরি করেছেন। বিমা করতে যেয়ে তিনি সেখানে এ ধরনের সতর্কতা দেখেননি। বিমা কর্মকর্তা বললেন, আপনার আগের করা বিমার সাথে এর ভিন্নতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটি চমৎকার উদ্দীপক। এখান থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সিনহা জুট ট্রেডিং কোম্পানি তাদের পাট সহকারে, অর্থাৎ আমি যদি এখানে চিত্র আঁকি, এই হচ্ছে সিনহা কোম্পানি, সিনহা জুট ট্রেডিং কোম্পানি পাট সহ গুদাম বিমা করার জন্য অগ্রণী বিমা কোম্পানিতে গেলেন। তাহলে এটা হচ্ছে অগ্রণী বিমা কোম্পানি, অগ্রণী বিমা কোম্পানিতে গিয়ে তারা একটি বিমা করবেন। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে বিমাকারী আর এটা হচ্ছে বিমা গ্রহীতা।
প্রতিষ্ঠান। বীমা গ্রহীতা আমরা বলতে পারি, বীমাকারী এবং বীমা গ্রহীতা। তারা গেলেন পাটসহ গুদাম বীমা করার জন্য, কিন্তু এই অগ্রণী বীমা কোম্পানির যিনি কর্মকর্তা তিনি যেটা করলেন, এই সিনহা জুট ট্রেডিং কোম্পানির এমডি, চেয়ারম্যান এবং পরিচালক সবার জীবন বৃত্তান্ত ভালো করে জেনে নিতে চাইলেন। অর্থাৎ তারা গেলেন তাদের পাটসহ গুদাম বীমা করবেন, কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান করলো কি, ওই প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান, ডিরেক্টর অর্থাৎ পরিচালক সহ সংশ্লিষ্ট সবার জীবন বৃত্তান্ত ভালো করে জানতে চাইলেন। আসলে এই পাট গুদামের সাথে এই সব লোকের কি সম্পর্ক সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। প্রয়োজনীয় আরও তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করলেন। সিনহা কোম্পানির কর্মকর্তা অর্থাৎ এই কোম্পানির একজন কর্মকর্তা জনাব আমিন, তিনি আগে শিপিং কোম্পানিতে চাকরি করেছেন। শিপিং তোমরা জানো, শিপিং মানে হচ্ছে নৌ বিমা, অর্থাৎ শিপিংয়ের ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে যে বিমা করা হয় মেরিন ইন্স্যুরেন্স অর্থাৎ নৌ বিমা, সেই ক্ষেত্রে তিনি হয়তোবা নৌ বিমার অভিজ্ঞতা আছে। এজন্য বিমা কর্মকর্তা তাকে বললেন, আপনার আগের করা বিমার সাথে এর ভিন্নতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই পাটের গুদাম বিমা করার ক্ষেত্রে এই এমডি, চেয়ারম্যান এবং ডিরেক্টরের সম্পর্কটা কেন সেটা ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। বিমার স্থলাভিষিক্তকরণ নীতি কি? বিমার স্থলাভিষিক্তকরণ নীতি হচ্ছে যে সম্পদ বিমা করা হবে সেই সম্পদের সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অথবা সম্পূর্ণ দাবি বিমাকারী প্রতিষ্ঠান যদি বিমা গ্রহীতাকে পরিশোধ করে, বিমাকারী প্রতিষ্ঠান যদি সম্পত্তির সম্পূর্ণ টাকা বিমা গ্রহীতাকে পরিশোধ করে দেয়, তাহলে বিমাকৃত সম্পত্তির মালিক বিমাকারী প্রতিষ্ঠান হয়ে যায়। অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, মনে করো এই হচ্ছে বিমা গ্রহীতা হচ্ছে এ, তার একটা কার বিমা করা হলো বিমাকারী প্রতিষ্ঠানের নিকট। এখন এটার জন্য বিমাকারী প্রতিষ্ঠান বি একে বিমা দাবি পরিশোধ করার পর করলো। এক্ষেত্রে কারের মালিক ছিল কিন্তু এ, এক্ষেত্রে কারের মালিক বিমা দাবি পরিশোধ করার পরে কারের মালিক হয়ে যাবে বি, অর্থাৎ কারের মালিক এ আর থাকবে না। এই পদ্ধতিকে বলা হয় স্থলাভিষিক্তকরণ নীতি। তারপরে হচ্ছে গড়পরতা বিমা উত্তম কেন? আমরা গড়পরতা বিমা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। সিনহা জুট ট্রেডিং কোম্পানির কোন ধরনের সম্পত্তি বিমা করতে চেয়েছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে তোমরা যদি চিন্তা করো, পাট গুদামে কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে আগুন লাগার সম্ভাবনা থাকে। পাট গুদামে আগুন লাগার সম্ভাবনা থাকে। এজন্য আমরা বলতে পারি যে এই বিমা কোম্পানি পাট গুদাম যে করতে গেছে সেখানে তারা অগ্নি বিমা করতে গিয়েছে। এখন তাহলে উত্তর হচ্ছে তারা সম্পত্তি বিমা করতে চেয়েছে সেটা হচ্ছে অগ্নি বিমা। আর অগ্নি বিমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকি অত্যন্ত বেশি। অগ্নি বিমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকি অত্যন্ত বেশি। অগ্নি বিমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকি অত্যন্ত বেশি থাকে, কারণ বিমা গ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকি নৈতিক ঝুঁকি বলে। বিমা গ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী যারা সংশ্লিষ্ট আছে তাদের যে কার্যকলাপ থেকে সৃষ্ট যে ঝুঁকি সেটাকে বলা হয় নৈতিক ঝুঁকি। যেমন দেখো, মিস্টার আমিন যিনি সিনহা জুট ট্রেডিং কোম্পানিতে চাকরি করতেন, তিনি আগে শিপিং কোম্পানিতে চাকরি করতেন। তবে ইতিহাস থেকে এই পর্যন্ত এরকম কোনো ঘটনা সাধারণত জানা যায় না। সেটা হচ্ছে যে বিমা দাবি পরিশোধের জন্য
বীমা দাবি আদায়ের জন্য জাহাজ ডুবিয়ে দিয়েছে সমুদ্রে, এরকম সাধারণত জানা যায় না যে বীমা দাবি আদায়ের জন্য জাহাজ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। কিন্তু এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেখানে বিভিন্ন গুদামে অগ্নিকাণ্ড নিজেরা লাগিয়ে, অর্থাৎ অনেক সময় দেখা যায় কিছু মালামাল রেখে অনেক সময় সম্পূর্ণ খালি করে বীমা দাবি আদায়ের জন্য গুদাম থেকে কিছু মালামাল সরিয়ে কিছু মালামাল রেখে অত সম্পূর্ণ খালি করে হঠাৎ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। যেখানে হঠাৎ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, এই আগুনের মাধ্যমে ক্ষতি হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার পরে কিন্তু আসলে সবসময় কি পরিমাণ ক্ষতি হলো, কি ছিল, সবসময় কিন্তু সেটা মেজারমেন্ট করা সম্ভব হয় না। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এজন্য বীমার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ ওই প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান, পরিচালক যারা টপ লেভেলে থাকেন, দায়িত্বে থাকেন এবং ওই গোডাউনের দায়িত্বে যারা থাকেন, তাদের চরিত্র, তাদের অতীত রেকর্ড, তাদের বিভিন্ন ধরনের চরিত্রটা খুঁজে তারা নেয়, কারণ যেন এরকম ঘটনা না ঘটে। নৈতিক ঝুঁকি এড়ানোর জন্য সাধারণত এই কাজটি করা হয়। আমি আবারও বলছি, সাধারণত অনেক সময় দেখা যায় রিপোর্ট আসে যে কোনো গুদামে তাদের যে মালামাল, সেই মালামাল সম্পূর্ণ সরিয়ে বা আংশিক সরিয়ে অল্প কিছু রেখে রাতের আধারে বা লোকচক্ষুর আড়ালে হঠাৎ করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আগুনে তো সব কিছু ধ্বংস হয়ে যায়। ফলে ওই কোম্পানি বীমাকারী প্রতিষ্ঠানের নিকট বীমা দাবি পরিশোধ করে। এক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান সবসময় এই মানুষ ইচ্ছা করে আগুন লাগিয়েছে নাকি অনিচ্ছাকৃত লাগিয়েছে সবসময় সেটা কিন্তু মেজারমেন্ট করতে পারে না বা সেটা উদ্ধার করতে পারে না, সেটা উদ্ঘাটন করতে পারে না। তো এই নৈতিকতা নৈতিক ঝুঁকি এই জন্যই অগ্নিবীমায় অত্যন্ত বেশি। এজন্য ওই গুদামের সাথে, ওই কোম্পানির সাথে সম্পৃক্ত পরিচালক, চেয়ারম্যান, এমডি এবং গুদামের সাথে সম্পর্কিত যে সকল ব্যক্তিবর্গ থাকবেন তাদের চরিত্র কেমন অতীতে ছিল এইসব বিষয় খুঁটিয়ে দেখতে চায়, যেটা শিপিং অর্থাৎ অন্য কোনো বিমায় সাধারণত এরকম করে দেখা হয় না। এজন্য এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে অগ্নিবীমা। আর ঝুঁকির আধিক্যই কোম্পানির মুখ্য ব্যক্তিদের সম্পর্কে অধিক খোঁজ খবর নেওয়ার কারণ উদ্দীপকের আলোকে এ বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। ইতিমধ্যে আমি এই বিষয়টি তোমাদের আলোচনা করেছি যে কেন এটা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। এখানে আমরা একটি প্রশ্ন যেটা বোর্ড প্রশ্ন এসেছে সেটাও আমরা একটু দেখতে পারি। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, জনাব আবুল একজন বসুন্ধরা গ্যাস ব্যবসায়ী। তিনি তার নিরাপত্তার জন্য সম্পদের বিপরীতে 70 লক্ষ টাকা বীমা করেন। তিনি তার নিরাপত্তার জন্য সম্পদের বিপরীতে 70 লক্ষ টাকা বীমা করেন। পক্ষান্তরে তার বীমাকারী নিরাপত্তার জন্য অপর এক বীমা কোম্পানির সাথে 60 লক্ষ টাকার বীমা করেন। অগ্নিকাণ্ডে জনাব আবুলের 50 লক্ষ টাকা ক্ষতি হয়। তিনি তার বীমা কোম্পানির নিকট দাবি পেশ করেন। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন কয়েকবার পড়তে হয় বোঝার জন্য। জনাব আবুল একজন বসুন্ধরা গ্যাস ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়ী। তিনি তার নিরাপত্তার জন্য সম্পদের বিপরীতে 70 লক্ষ টাকা বীমা করেন। 70 লক্ষ টাকা বীমা করেছেন। গ্যাস ব্যবসায়ী যেহেতু 70 লক্ষ টাকা বীমা করেছেন। তাহলে আমরা একটু চিত্রে দেখে নিই। এটা হচ্ছে আবুল, তিনি বীমা কোম্পানির নিকট, এটা হচ্ছে বীমা কোম্পানির নিকট 70 লক্ষ টাকার একটি
বিমা করেন। পক্ষান্তরে তার বিমাকারী নিরাপত্তার জন্য বিমাকারী বলতে বীমা কোম্পানিকে বোঝাচ্ছে, বিমাকারী নিরাপত্তার জন্য অপর আরেকটি বীমা কোম্পানির সাথে 60 লক্ষ টাকা, এই বিমাকারী প্রতিষ্ঠান আরও একটি বীমা কোম্পানির নিকট, এটা খুব একটা সুন্দর একটা প্রশ্ন, বীমা কোম্পানির নিকট তিনি তার নিরাপত্তার জন্য সম্পদের বিপরীতে 70 লক্ষ টাকা বীমা করেন। তিনি তার নিরাপত্তার জন্য সম্পদের বিপরীতে 70 লক্ষ টাকা বীমা করেন। অর্থাৎ আবুল কি করেছেন? আবুল বীমা কোম্পানির নিকট 70 লক্ষ টাকা বীমা করেছেন। আর এই বীমা কোম্পানি তার নিরাপত্তার জন্য আরেকটি বীমা কোম্পানির সাথে 60 লক্ষ টাকার বীমা করেন। অগ্নিকাণ্ডে জনাব আবুলের 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষতির পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা। তিনি তার বীমা কোম্পানির নিকট দাবি পেশ করেন। অর্থাৎ আবুল এই বীমা কোম্পানির নিকট দাবি পেশ করলেন। তাহলে আমরা এখানে দুটি বীমা কোম্পানি দেখতে পাচ্ছি। আমরা যদি নাম দিই, একটা হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই। আবুল কিন্তু এক্স কোম্পানির নিকট বীমা দাবি পরিশোধ করেছেন। অগ্নিবীমা কি? অগ্নিবীমা হচ্ছে কি সেটা আমরা আলোচনা করেছি। অগ্নিবীমা কেন ক্ষতিপূরণের চুক্তি আমরা সেটাও আলোচনা করেছি, কারণ অগ্নিবীমা অবশ্যই ক্ষতিপূরণের চুক্তি। এই ক্ষেত্রে অগ্নিজনিত কোনো ক্ষতি যদি হয়, তাহলে যিনি বীমা গ্রহীতা তাকে পূর্বের অবস্থায় ফিরে দেওয়াই হচ্ছে বীমা কোম্পানির কাজ। বীমা গ্রহীতা যদি অগ্নিজনিত কারণে তার সম্পদের কোনো ক্ষতি হয়, সেখানে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়াকে বলা হয় চুক্তি করা হয়। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে অগ্নির কারণে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি হওয়ার ফলে যে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুই ক্ষতিপূরণ করে থাকে। অর্থাৎ একটা বীমাকারী প্রতিষ্ঠান যতটুকু ক্ষতির সম্মুখীন হন ততটুকু যেন তিনি ক্ষতিপূরণ পান। এই জন্য এটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কেন অগ্নিবীমা ক্ষতিপূরণের চুক্তি। অর্থাৎ বীমা গ্রহীতা অগ্নিজনিত কারণে যে ক্ষতির সম্মুখীন হন, সেই পরিমাণ ক্ষতি বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে দিয়ে থাকে। বীমাকৃত সম্পত্তির যে পরিমাণ ক্ষতি হয়, সেই পরিমাণ ক্ষতি বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে দিয়ে থাকে। অর্থাৎ অগ্নিকাণ্ড ঘটার পূর্বে বীমা গ্রহীতা যে অবস্থা ছিলেন, অগ্নিকাণ্ড ঘটার পূর্বে বীমা গ্রহীতা যে অবস্থা ছিলেন, সেই পূর্ব অবস্থায় ফিরিয়ে আনাই হচ্ছে বীমাকারীর কাজ। অর্থাৎ একজন বীমা গ্রহীতার সম্পত্তি অগ্নিকাণ্ড ঘটার পূর্বে যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ফিরিয়ে আনাই হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠানের কাজ। অর্থাৎ যতটুকু ক্ষতি হলো ততটুকু পূরণ করাই হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠানের কাজ। এজন্য অগ্নিবীমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। যদি যে নির্দিষ্ট সময়ের জন্য বীমা গ্রহীতা তার নির্দিষ্ট সম্পদ বীমা করে থাকেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, তাহলে কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ দিবে না। অর্থাৎ এক্ষেত্রে তার কোনো টাকা পরিশোধ করতে হবে না। অর্থাৎ ক্ষতি হলেই সেটা পূরণ করা হয়। এই জন্যই এটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতি হলেই সেটা পূরণ করা হবে, এই জন্য এটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। মিস্টার আবুলের বীমাকারী প্রতিষ্ঠান, আবুলের বীমাকারী হচ্ছে এক্স, কিরূপ বীমা করেছেন? অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান আবার বীমা করেছেন। যদি বীমাকারী প্রতিষ্ঠান কোনো সম্পদ আবার বীমা করেন, সেটাকে বলা হয় পুনর্বীমা। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান যখন থেকে সে যে ঝুঁকি গ্রহণ করেছে, সেই ঝুঁকি তার জন্য বহন করা অনেক বেশি হয়ে যাবে। সেই ঝুঁকি তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না, বা বহন করা সম্ভব হলেও সেটা তার জন্য অনেক বড় ঝুঁকি। সেই ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান আবার আরেকটা কোম্পানির নিকট বীমা করে, এটাকে বলা হয়
বিমা পুনর্বিমা, এটাকে বলা হয় পুনর্বিমা, অর্থাৎ পুনরায় বিমা করা। বিমা কোম্পানি আবার ওয়াই কোম্পানি নিকট বিমা করেছে। এই ক্ষেত্রে এখন এই এক্স কোম্পানি হয়ে যাবে বিমা গ্রহীতা। এই বিমা কোম্পানি ওয়াই এর কাছে এক্স কোম্পানি হচ্ছে বিমা গ্রহীতা, বিমা কোম্পানি ওয়াই এর কাছে এক্স কোম্পানি হচ্ছে বিমা গ্রহীতা, বিমা কোম্পানি ওয়াই এর কাছে এক্স কোম্পানি হচ্ছে বিমা গ্রহীতা, বিমা কোম্পানি ওয়াই এর কাছে এক্স কোম্পানি হচ্ছে বিমা গ্রহীতা। এখানে তাহলে তিনটা পক্ষ হয়ে গেল। আবুল হচ্ছে এই এক্স কোম্পানির জন্য বিমা গ্রহীতা, আর এক্স কোম্পানি হচ্ছে ওয়াই কোম্পানির নিকট বিমা গ্রহীতা। মিস্টার আবুল কি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? আমরা উদ্দীপকটা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আবার পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবুল ওনার সম্পত্তি ছিল 70 লক্ষ টাকা। ওনার সম্পত্তি ছিল 70 লক্ষ টাকা। তিনি 70 লক্ষ টাকা বিমা করেছেন। এখন যেহেতু তিনি 50 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন, আবুল 70 লক্ষ টাকা বিমা করেছিলেন, 70 লক্ষ টাকা বিমা করেছিলেন। এক্ষেত্রে তার ক্ষতি হয়েছে 50 লক্ষ টাকা। তিনি অবশ্যই 50 লক্ষ টাকা বিমা দাবি পাবেন, অবশ্যই 50 লক্ষ টাকা বিমা দাবি পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বোর্ডে আসা একটা প্রশ্ন করলাম, সমাধান করলাম। আমাদের এখানে তোমাদের জন্য আরও একটি প্রশ্ন রয়েছে, আমরা এটা একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা নিজেরাও চেষ্টা করবে, আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি। খুলনার ব্যবসায়ী জনাব আবিরের মোটর যন্ত্রাংশ তৈরির একটি কারখানা রয়েছে। মোটর যন্ত্রাংশ তৈরির একটি কারখানা রয়েছে। তোমরা জানো মোটর যন্ত্রাংশ তৈরি যেখানে হয় সেখানে অগ্নিকাণ্ড হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এখানে প্রায়ই আমরা বাংলাদেশে দেখতে পাই বা বিশ্বের বিভিন্ন দেশে সেটা হয়ে থাকে যে এই যন্ত্রাংশ তৈরি হয় যেখানে, সেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। অতএব এটা অগ্নিজনিত ঝুঁকি অনেক বেশি। অগ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য 50 লক্ষ টাকা মূল্যের যন্ত্রপাতির মধ্যে নির্দিষ্ট 30 লাখ টাকা মূল্যের নির্ধারণ করে বিমা চুক্তি সম্পাদন করেন। তার সম্পত্তি রয়েছে 50 লক্ষ টাকা, কিন্তু তিনি চুক্তি করেছেন 30 লক্ষ টাকার। 50 লক্ষ টাকার যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তিনি চুক্তি করেছেন 30 লক্ষ টাকার। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে সম্পূর্ণ যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে সম্পূর্ণ যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। এখন বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে সম্পূর্ণ যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। তিনি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার জন্য বীমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। আগেরটা চেয়ে সম্পূর্ণ ভিন্ন। আগেরটা খেয়াল করে দেখো, তিনি 70 লক্ষ টাকার বীমা করেছিলেন, 50 লক্ষ টাকা তার ক্ষতি হয়েছিল। এই জন্য আমরা বলেছি যে অবশ্যই তিনি 50 লক্ষ টাকা সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন। কিন্তু এখানে ঠিক ঘটনা উল্টো, তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা, কিন্তু তিনি 30 লক্ষ টাকার বীমা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, সম্পত্তির পরিমাণ যত বেশি হবে প্রিমিয়ামের হারও তত বেশি হবে। অর্থাৎ সম্পত্তির মূল্যের উপর কিন্তু প্রিমিয়াম নির্ভর করে, সম্পত্তির মূল্যের উপর প্রিমিয়াম নির্ভর করে। অতএব তিনি তার চেয়ে কম দামে তিনি বীমা করেছিলেন, আর তিনি সম্পূর্ণ ক্ষতির জন্য আবেদন করেছেন। জনাব আবির কর্তৃক গৃহীত বীমাপত্রটি কোন শ্রেণীর অগ্রিম বীমা? এটা হচ্ছে মূল্যায়িত বীমাপত্র, কারণ তিনি আগেই মূল্যায়ন করে নিয়েছেন। তিনি যন্ত্রপাতির মধ্যে নির্দিষ্ট 30 লক্ষ টাকা মূল্য নির্ধারণ করে নিয়েছেন। জনাব আবির কি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন না, তিনি গড়পড়তা পদ্ধতিতে তিনি হবেন, কারণ তিনি 50 লক্ষ টাকার মধ্যে তিনি 30 লক্ষ টাকার বিমা করেছেন। 50 লক্ষ টাকার মধ্যে 30 লক্ষ টাকা বিমা করেছেন। সে অনুযায়ী যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির উপর ভিত্তি করে তিনি বিমা দাবি পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে, পরীক্ষায় প্রশ্ন আসে এবং এইসব বিষয়
একজন ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র হিসেবে অবশ্যই জানা প্রয়োজন। এই বীমা সম্পর্কিত, ব্যাংকিং সম্পর্কিত, ফিনান্স সম্পর্কিত এগুলো শুধু বইয়ের পড়াই তা নয়, কিন্তু আমাদের বাস্তব জীবনেও এর যথেষ্ট প্রয়োগ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে বসে তোমাদের বইয়ে আরও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেগুলো অনুশীলন করার চেষ্টা করবে। যে যত বেশি অনুশীলন করবে সে তত বেশি দক্ষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।